রুমে বসে আছে আসিফ। একটু পরে হলুদ সন্ধ্যা শুরু হবে। ছেলে বাড়ি থেকে বিয়ের তত্ত্ব নিয়ে আসবে। আলিশা তার তুবা মেহেদি দিতে দিতে একদম পিঠ ধরে গিয়েছে, তাই দুজন শুয়ে মোবাইলে নাচের ভিডিও দেখছে। হলুদের আর বিয়ের প্রোগ্রাম। তুবা, আলিশা সহ বাড়ির সব মেয়েরা ড্যান্স পারফর্ম করবে। যদিও তুবা রাজি ছিল না, ভীষণ মাথা ব্যথার সাথে শরীরের ভিতর হালকা জ্বর অনুভব হচ্ছিল। কিন্তু আলিশাকে জানায়নি তুবা। জানলে সবকিছু বাদ দিয়ে তার চিন্তা করতে। নিচ থেকে আলিশা মা ডাকছে আলিশাকে, তাই সে নিচে নেমে আসে। তুবা শুয়েছিল। একসময় সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আসিফ আসে আলিশার রুমে। এসে দেখে তুবা ঘুমিয়ে আছে। কি মায়া লাগছে তুবার। আসিফ এগিয়ে যায় তুবার দিকে। সামনে চুলগুলো মুখে এসে পড়ে আছে। চুলগুলো সরিয়ে কপালে চুমু খায় আসিফ। তুবার হাতের দিকে নজর পড়ে আসিফের। কোথাও নামের চিহ্ন দেখতে পায় না সে। চোয়াল শক্ত করে দেয় আসিফ। আলিশা তাহলে লিখেনি। পরক্ষণেই আবার চিন্তা করে, আসিফ তার বোনকে ঠিক চিনে। আসিফ নিশ্চয় তুবা দেয়নি লিখতে। বিড়বিড় করে আসিফ বলে, ইডিয়েট। আশেপাশে তাকায় আসিফ। পাশে ড্রেসিং টেবিলের সামনে একটা মেহেদি। চট করে আনে সেটা। মুচকি হেসে বলে, আবির চৌধুরী যা বলে সেটাই করে। তালুতে মেহেদির একপাশে A+T লিখে দেয় সে। তারপর হাতে উল্টো পিঠে চুমু খায় আসিফ। কবে যে তোমাকে পার্মানেন্টলি নিজের করে পাবো বউ। আমারও তো বাপ ডাক শুনতে ইচ্ছা হয় নাকি তোমার মতো ইডিয়েটকে বুঝাবে। ঘুমে আচ্ছন্ন তুবা এসব কিছু শুনতে পায় না। কি ভাইয়া, তুমি এখানে কি করো? পিছনে তাকায় আসিফ। আলিশা এসেছে। তোকে বলতে হবে? টাকাটা তো এমনি এমনি নিয়েছিস, একটা কাজও করতে পারবি না। এই বলেই আসিফ চলে যায় রুম থেকে। আলিশা তুবাকে ঘুমাতে দেখে তার ডাক দেয়নি। রুমে থেকে বেরিয়ে আসার সময় সে খেয়াল করলো তুবার হাতের দিকে। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তোরা দুজন দুজনকে পেলে ঠকবি না। আমি নিঃসন্দেহে বলতে পারবো, তুই আমার ভাইকে পেলে অনেক খুশি হবি। আর আমার ভাই তোকে অনেক রাখবে। আসিফ নিচে চলে আসে। সোফায় বসে সবার ব্যস্ততা দেখছে সে। ছেলে বাড়ি থেকে কয়েকজন মানুষ এসেছে তত্ত্ব নিয়ে। আসিফ তাকায় দরজার দিকে। কাকে দেখছে সে? মুখে হালকা করে মীরা নামটা উচ্চারণ করে আসিফ। 4 বছর পরে সে দেখছে মীরাকে। দরজার পাশে মীরাও তত্ত্ব হাতে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আসিফের দিকে। কোয়েনসিডেন্টালি আরিফা হবু বরের কাজিন হিসেবে মীরা এসেছে এই বাড়িতে। আসিফের সাথে রিলেশন চলাকালীন এই বাড়িতে আসেনি কখনো মীরা। জানলে হয়তো বা আসতো না সে এখানে। তত্ত্বগুলো সবাই এক রুমে নিয়ে গিয়ে রাখে। মীরার সাথে সবাইকে আসিফের মা হালকা নাস্তা দেয়। হলুদের প্রোগ্রামের শেষে চলে যাবে সবাই। এরই মধ্যে প্রোগ্রামের সব আয়োজন শুরু হয়ে যায়। স্টেজ আরিফাকে বসানো হয়েছে। দুবা ঘুম থেকে উঠে পড়েছে। এখন তার মাথা ব্যথাটা কিছুটা কমেছে। দুবার নজর পড়ে হাতের দিকে। এতক্ষণে মেহেদি শুকিয়ে গিয়েছে। দুবা বেশ বুঝতে পেরেছে এটা আরিফের কাণ্ড। কারণ আলিশা বলেছিল শুধু এ লেখার কথা। তুবা ভাবছে কি করবে এখন সে। তার হাতে এ নামটা দেখলে সবাই তাকে জিজ্ঞেস করবে এই অক্ষরে কার উদ্দেশ্যে লেখা হয়েছে। মনে মনে আসিফের উপর ভীষণ রাগ হলো তুবার। কি রে, উঠতে পারছিস? আয়, রেডি হয়ে নে, প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে। দুজনে দুটো হলুদ শাড়ি পরে নেয়। বিয়ের কেনাকাটার মধ্যে আলিশা নিজের জন্য যা কিনছে তা সবকিছু ডাবল করে কিনছে তুবার জন্য। পই পই করে আলিশা না করে দিয়েছে বাসা থেকে যেন কোনো ড্রেস বা অন্য কিছু আনে। তুবা জানিয়েছিল হলুদের প্রোগ্রামে পার্লারে যাবে না সে, তাই আলিশাও যায় না। দুজনে হালকা মেকআপ করে নিচে নামছে। আসিফ তুবাকে দেখার উদ্দেশ্যে একটু পরে তাকাচ্ছিল সিঁড়ির দিকে। এতক্ষণে দেখতে পায় সে তার শখের নারীকে। শাড়িতে এই প্রথম দেখছে সে তুবাকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তুবার দিকে।
আলিশা আর তুবা আসে আসিফের সামনে। দেখো ভাইয়া, একদম আমার বেস্টির দিকে এইভাবে তাকিয়ে থাকবে না, নজর লেগে যাবে। লজ্জায় মাথা নুয়ে ফেলে তুবা। তোকে কে বলছে আমি তাকিয়ে আছি? এসেছি তো মেকআপ সুন্দরী হয়ে, আবার বলিস নজর লেগে যাবে। আলিশা একটু ভাব দেখিয়ে বলে, মোটেও না, আমরা একদম ন্যাচারাল সুন্দরী, উইদাউট মেকআপ। মুখে ভেঙচি কেটে তুবা হাত টেনে এক পাশে নিয়ে যায় আসিফ। কবে যে তুমি এইভাবে আমাদের বিয়ের জন্য হলুদের প্রোগ্রাম বসবে গো? আমার তো আর তো। আলিশাও এগিয়ে আসে আসিফের কাছে। আসিফের ভুরু কুঁচকে বলে, কিরে, একটু তো প্রাইভেসি দে বর বউকে। হেই ওয়েট, কিসের প্রাইভেসি? বিয়ে ছাড়া আমি কোনো প্রাইভেসি বুঝি না। এই বলে আলিশা তুবাকে নিয়ে চলে যায় ড্যান্সের প্র্যাকটিস করাতে। পিছন পিছন আসিফ ও যায়। গিয়ে দেখে মীরা বসে আছে স্টেজের সামনে। আগের মতো এখন এত সুন্দরী নেই সে। চোখের নিচে কালি পড়েছে, চিকনও হয়ে গেছে। মনে মনে ঘৃণা করে সে মীরাকে। সুন্দর টাকাওয়ালা ছেলেকে দেখে চলে গিয়েছিল আসিফকে ছেড়ে। তবে কেন এখন এই অবস্থা হয়ে গেছে? এই প্রশ্নটা মীরাকে চিপকে। কত বড্ড মন চায় আসিফের। মাঝরাতে দুবার ঘুম ভাঙে। চোখ মেলে যখন বুঝতে পারল এটা আলিশার রুম নয়, তখনই চট করে উঠে বসে সে। কালকের কথা মনে পড়তেই ভীষণ কান্না পায় দুবার। পেটের দিকে তাকিয়ে বুঝতে পারল মলম দেওয়া। মলমটাকে দিয়েছে এটা বুঝতে 1 মিনিটও প্রয়োজন পড়েনি দুবার। মাথাটা আবারও ব্যথা করছে, সাথে অনুভব করে হালকা জ্বরও উঠেছে। ওয়াশরুমের দিকে পা বাড়ায় দুবার, ভাবে একটু চোখে মুখে পানি দিয়ে আসতে। এরই মধ্যে আসিফ রুমে প্রবেশ করে, হাতে তার খাবারের প্লেট। রাকিব আর আসিফ অন্য রুমে শুয়েছিল। আসিফ ভাবল রাতে তুবা কিছু খায়নি, তাই ঘুম থেকে উঠে খাইয়ে দিবে। কিন্তু রুমে ঢুকে দেখে তুবা বিছানায় নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে বুঝতে পারে ওয়াশরুমে আছে। খাবারের প্লেটটা নিয়ে বিছানায় বসে আছে। ওয়াশরুম থেকে বের হয়ে হঠাৎ আসিফকে দেখে কিছুটা ভয় পায় তুবা। ওদিকে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। ঠাই আগের মতোই দাঁড়িয়ে আছে তুবা। ভীষণ অভিমান জমেছে আসিফের প্রতি। আসিফ তুবাকে টেনে এনে বিছানায় বসা। ওই সময় ব্যবহারের জন্য সরি। তুবা অনেকটা রেগে একটানে বলবো আপনি আমার সাথে যা খুশি তাই করবেন, পরে এসে সরি বলবেন শেষ। আমি আপনাকে বিয়ে করব না। 2 বছর কেন, 200 বছর পরও না। আসিফ বাঁকা হাসে। সরি বল, নাকি অন্য কিছু করব? আর তুমি আমাকে বিয়েও করবি, সাথে আমার বাচ্চার মাও হবি। তাচ্ছিল্য স্বরে তুবা বলল, মামার বাড়ির আবদার। মামার বাড়ি না, একমাত্র হবু স্বামীর আদেশ। আর কথা না বাড়িয়ে এই নাও, খাবারটা খেয়ে নাও। আমি এখন কিচ্ছু খাবো না, শরীর ভালো লাগছে না। আপনি যান এখান থেকে। শরীর ভালো লাগছে না? কি হয়েছে? তুবা কপালে হাত দেয় আসিফ। হালকা জ্বর আছে তো। কিভাবে হলো? বৃষ্টিতে ভেজার কারণে একটু হালকা জ্বর উঠেছে, সমস্যা নেই। সমস্যা নেই মানে কি? জলদি খাবার খেয়ে মেডিসিন দিচ্ছি, খেয়ে নাও। আর বৃষ্টিতে ভিজতে তোমাকে কে বলেছে? ফার্দার আমাকে না জানিয়ে বৃষ্টিতে ভিজতে যাবে না, মাইন্ডেড। মুখ বেঁকিয়ে তুবা মনে মনে বলে, শখ কত বৃষ্টিতে ভিজতে হলেও নাকি ওনার পারমিশন লাগবে। তুবা মুখের কাছে ভাতে লোকমা ধরে আসে। আমি খেয়ে নিচ্ছি, আপনাকে খাইয়ে দিতে হবে না। আর একটা কথা বললে মাথা ঢেলে দিব খাবারগুলো। চুপচাপ খাও। হাঁ করো তুবা। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তারই। প্রথম মাকে ছাড়া কেউ তুবাকে খাইয়ে দিচ্ছে। কয়েক লোকমা খাওয়ার পর আসিফ বলে উঠল, ছোট থেকে দেখে এসেছি পাপাকে ছাড়া আম্মা কোনোদিনই খাবার খায়নি, কিন্তু আমার বউ ঠিকই আমাকে ছাড়া খাচ্ছে। আপনি এখনো খাননি? আমার খবর আর নেয় কে? আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। একটা শর্তে খেতে পারি, তুমি আমাকে খাইয়ে দিতে হবে। কি? আমি পারবো না, আপনি নিজেই খেয়ে নিন। ওকে, না পারলে আমিও আজকে খেতে পারবো না। না খেয়েই থাকতে হবে সারা রাত।
ভুরু কুচকায় তুবা। কি করবে এখন সে? কেউ তার জন্য না খেয়ে থাকবে তারই সামনে। মানতে পারবে না তুবা। অবশেষে বলে উঠল, আমি নিজে থেকে খাবার নিয়ে আসছি। খাবার আনবে কেন? আমি এখানে থেকে খাবো। খাইয়ে দাও। হাত কাঁপছে তুবার। কোনোভাবেই খাবারটা মুখের কাছে নেয়। আসিফ মুচকি হাসে। খাবারের সাথে সাথে তুবার হাতের আঙ্গুলগুলো কিছুটা মুখে নিয়ে নেয় আসিফ। এতেই যেন তুবার হাত দ্বিগুণ কেঁপে উঠল। হাতটা দ্রুত নিয়ে আসে সে। কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষে আসিফ ড্রয়ার থেকে একটা ওষুধ এনে দেয় তুবার হাতে। এটা খেয়ে নাও। ওষুধ খেয়ে ভীষণ বিরক্ত লাগে তুবার। শরীর অনেক খারাপ না? লাগলে ওষুধ খায় না সে। এমনি ঠিক হয়ে যাবে। ওষুধ খাওয়া লাগবে না। চুপচাপ খাও বলছি। সবকিছুর মধ্যে শুধু না না বলে। কোনোভাবেই খেয়ে নেয় তুবা ওষুধটা। আমি এখন আসছি। কিন্তু যেতে তো মন যাচ্ছে না। মন বলছে, আসিফ তুই তোর বউকে ছাড়া কোথায় যাচ্ছিস? এই জানতো, আপনি এখান থেকে আমার রুম থেকে আমাকেই চলে যেতে বলছো। বাহ! যদিও বিয়ের পর আমাদের দুজনের রুমই এটা হবে। রুম থেকে বেরিয়ে আসে আসিফ। সাথে সাথে তুবা দরজা লাগিয়ে দেয়। আসিফের হাসি যেন থামছে না। বোকা বানিয়ে আসলো তুবাকে। রাতে সে ঠিকই খেয়েছে খাবার, কিন্তু তুবার হাতে খাওয়ার জন্য সে বলছে খায়নি। কিছুক্ষণ পরে আবার দরজায় টোকা পড়ে। তুবা খুলে দেখে আচিক এসেছে। হাতে একটা ড্রেস নিয়ে। শাড়ি পরে ঘুমাবে নাকি? এই নাও, এটা পরে নাও, আলিশা থেকে এনেছি। তুবা নিয়ে নেয় ড্রেসটা, দরজা আটকিয়ে দেয়। হঠাৎ তুবার খেয়াল করে ড্রয়ারে বরাবর নিচে একটা ফটো পড়ে আছে। আসিফ মেডিসিনটা আনার সময় পড়ে গেছিল এটা। ফটোটা হাতে নেয় তুবা। দেখে অবাক হয়ে যায়। তারই ছবি এটা। ভাবেনি যে বসাতে তার ছবি নেই, আর এখানে আসিফের রুমে তার ফটো আসলো কোথা থেকে। ছবিটা দেখতে তুবা বুঝতে পারে আরিফা এঙ্গেজমেন্টের দিনে ফটো এটা। ছবিটা হাতে নিয়ে তুবা ভাবছে, সত্যি কি আসিফ ভাইয়া আমার ভালোবাসে নাকি শুধু ভালো লাগা। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয় তুবা। এখন আর জ্বর নেই শরীরে। আলিশার রুমে যায় সে। সেও নামাজ আদায় করে উঠেছে সবেমাত্র। কথা আছে, সঙ্গ দোষী লোহা ভাসে। তুমি ভালো মানুষের সাথে চললে তার ভালো গুণগুলো তোমার মধ্যে দেখতে পাবে। ঠিক তেমন খারাপ মানুষের সাথে চললে তার মধ্যে খারাপ গুণগুলো তোমার মধ্যে দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আগে আলিশা ঘুম থেকে উঠতো 9টা-10টা বাজে, কিন্তু এখন তুবার সামনে উঠে নামাজ আদায় করে নেয়। বিষয়টা খুব ভালো লাগে তুবার দেখে আলিশা বলে উঠল, কিরে হবু জামাইয়ের রুমে ঘুমটা কেমন হলো? এই আলি, একদম বাজে কথা বলবি না। আচ্ছা, আয় নিচে যাবি, একটু পরেই তো যাওয়া লাগবে পার্লারে। আর ওইখান থেকে ডিরেক্ট কমিউনিটি সেন্টারে। দুজনে নিচে নামে। সোফায় ব্রাশ হাতে বসে আছে আসিফ। কি ভাইয়া, তুমি আবার এত জলদি ঘুম থেকে উঠতে পারো? কিছুটা হতাশ নিঃশ্বাস ফেলে আসিফ বলে, কি করব বল, নিজের রুমে বউ ঘুমিয়ে আছে জেনেও কি অন্যের রুমে ঘুমানো যায়? আসিফের কথা শুনে হালকা হেসে উঠে তুবা। আলী, দেখ তোর আনরোমান্টিক বেস্টি আবার হাঁপিয়ে উঠে গিয়েছে, সামলা ওকে। মুখ বাঁকায় তুবা। এই দেখেন, নড়ে চড়ে বসে আছি, কি দেখব? থেমে যায় তুবা। এই মাথায় তার ছেঁড়া বেটার সাথে কথা বলে পেরে উঠবে না খুব ভালোভাবেই বুঝতে পারে। কিছুক্ষণ পরেই সবাই পার্লারে যাওয়ার জন্য রেডি হয়। আসিফ কালকের ঘটনার জন্য কিনে রাখা শাড়িটা দেয় না তুবাকে। ভেবে নেয় পরে কোনো এক সময়। মনে মনে আসিফ বকছে মাহিতকে, ওই শালার জন্য আমার বউ কালকে কষ্ট পেল, আবারও ওর জন্যই এখন আমার দেওয়া শাড়িটা পরতে পারবে না। আরেকবার আমি ওকে একদম দেখে নিব। কত বড় সাহস আমার ব্যক্তিগত সম্পদের দিকে চোখ দেয়। ভাইয়া কি ভাবছো? ভাবছি তোকে কিভাবে একটা থাপ্পড় দিতে পারি। হুম, তুই তো এইসবই ভাববে। ধেয়ে খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই কি না?
এরই মাঝখানে আলিশার মা আসে। আসিফ, বাবা তুই একটু ওদের দিয়ে আয় না পার্লারে। কেন? ওরা কি একা একা যেতে পারে না? আমার অনেক কাজ আছে। তোমার তো কাজ একটাই, দুয়ার পেছনে লেগে থাকা। আলিশা বিড়বিড় করে বল, কি বললি? না কিছু না। মার রিকোয়েস্ট শুনে যেতে রাজি হয় আসিফ। সবাই নিজের সাজার ড্রেস, মেকআপ, অর্নামেন্ট সহ যাবতীয় সবকিছু নিয়ে আয়। আলিশা কড়া নির্দেশ, দুয়ার জন্য যে ড্রেসটা সে কিনেছিল ওই ড্রেসটা ছাড়া আর কোনোটাই পরা যাবে না। পার্লারের সামনে এসে গাড়ি থামে। আসিফ তোবাকে বলে দেয় যেন বেশি মেকআপ না করে। অতিরিক্ত মেকআপ একদম পছন্দ না তার। সবাইকে নামিয়ে দিয়েই চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে আসিফ। এ কার পালায় পড়ল রে ভাই। তুবা গাড়িতে বসে শুনতে পায় আসিফ। সাথে সাথে বলে ওঠে, তোমার জামাইয়ের পাল্লায় পড়েছ। এই বলেই চলে যায় আসিফ। কয়েক ঘন্টা পর আবার সাজগুজ কমপ্লিট হয়। আলিশা বাবা ফোন করে জানিয়ে দিয়েছে গাড়ি পাঠাচ্ছে। সবাই যেন ডিরেক্ট কমিউনিটি সেন্টারে চলে আসে। আসিফ তুবাকে চোখে ইশারা দিয়ে এদিকে আসার জন্য। তুবা এগিয়ে আসে। একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায় আসিফ। কি হয়েছে ভাইয়া? এই লিচেন, একদম ভাইয়া ভাইয়া বলবে না, ফিউচার দেখা যাবে। তোমার ওই ভাইয়াটাকে জন্য আমি বাবা ডাক না শুনে ডিরেক্ট ছেলে মেয়ে থেকে মামা ডাক শুনলাম। অবশ্যই বাচ্চাদের তো আর দোষ নাই। তুমি এইভাবে ভাইয়া ডাকলে কনফিউজড হয়ে যাবে ওরা। কাকে বাবা ডাকবে আর কাকে মামা ডাকবে। ইডিয়েট একটা। আপনি কি এগুলো বলার জন্য আমাকে এদিকে এনেছেন? না, তোমাকে সেকেন্ড অপশনটা শোনানোর জন্য। ভয়ে বুকটা মোচড় দিয়ে ওঠে দুবার। না জানি এই তার ছেঁড়া ছেলেটা এখন কি বলবে। তোমার সেকেন্ড অপশন হলো আমাকে একটা কিস করতে হবে। কেঁপে ওঠে তুয়া। এই কি বলেন এসব? তোমার এই কাশি ঠাসি কিছু হবে না। হয় একটা কিস দাও, না হয় আমার সাথে ড্যান্স করো। তুবা ভাবছে কিভাবে সম্ভব এখন মার সামনে ওনার সাথে ড্যান্স করতে। মা একদম মেরে ফেলবে ওকে। আচ্ছা না হয় তোমাকে একটু ছাড় দিলাম, লিপ কিস করতে বলতাম, কিন্তু ওইটা করলে তোমাকে নিয়ে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তাই এখন তুমি আমার গালে একটা চুমু দিবে। এই আমি ভাবছি তোমাকে নিয়ে একটা রোমান্টিক মুভি দেখতে যাব। তাহলে যদি একটু তোমার লজ্জাটা কমে। বাই দ্য ওয়ে তাড়াতাড়ি দাও, না হলে কিন্তু আমি তোমাকে একসাথে 10টা কিস দেব। কথাটা শোনা মাত্রই চটজলদি করে দৌড়ে গিয়ে তোবা আলিশের গালে টুপ করে একটা কিস দিয়ে এক দৌড় দেয় সে। গালে হাত দিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আরিশ। বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, একটু পরই বর আসবে। তুবা, আলিশা, তুলি সব যায় গেট ধরতে। পিছন পিছন আছিফও যায়। কি ভাইয়া, তুমি কেন এখানে এসেছো? বউয়ের ছোট ভাই না তুমি? বড় ভাই ভুলে গেছো নাকি? আরে তুই সবার সামনে ওদিকে আয়। তাছাড়া আমার বউ যেখানে আমিও সেখানে থাকবো। তুই কেন এত কথা বলছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক। মাহিতও বরের পাশাপাশি দাঁড়িয়ে আছে। নজর তার তুয়ার দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে তাকে। অতঃপর সবার দাবি অনুযায়ী টাকা দেওয়া হয়। ভিতরে প্রবেশ করে সবাই। মাহিত তুয়াকে উদ্দেশ্য করে ডাক দেয়, হেই বিউটিফুল। কয়েকবার ডাক শোনার পর পিছনে ফিরে তাকায় তুবা। দৌড়ে তুবার কাছে আসে মাহিত। তোমাকে কিছু কথা বলার আছে, একটু এপাশে আসো প্লিজ। সরি ভাইয়া, কি বলবেন এখানে বলেন। তুমি চলো না, একটা ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ চলো। না করো না। এক প্রকার বাধ্য হয়ে তুবা আসে এক পাশে। কি বলবেন বলেন। একটা গোলাপ হাতে নিয়ে হাঁটু মুড়ে বসে মাহিত। আই লাভ ইউ বিউটিফুল। অপ্রস্তুত হয়ে পড়ে তুবা। কি বলবে এখন সে এটাই ভাবছে। দূর থেকে তাকিয়ে আছে আরিশ। তুবা তাকায় আরিশের দিকে। আরিশ দেখছিল তুবা কি করে এখন। তুবা অসহায় মুখে দেখে এগিয়ে আসে সে। ভেবেছি এবার আর শখের নারীকে মারবে না। শুধু শুধু তুবার আঘাত করার কোনো মানেই হয় না।
বিয়েবাড়িতে কোনো অশান্তি করতে চাচ্ছে না আলিশ, তাই সবকিছু সে মুখ বুজে সহ্য করে নিচ্ছে। কি ভাই, আপনি আমার বউয়ের সামনে এভাবে বসে আছেন কেন? কোনো সমস্যা? আপনার বউ মানে? উনি আপনার বউ? হুম, আমার বউ, সাথে আমার 2 বাচ্চার মাও। আর আপনি কেন আমার বউকে বিউটিফুল বলে রাখছেন? আমার বউ বিউটিফুল নাকি পদ্মফুল, এটা আপনি কেন বলছেন? আমি তো কোনোদিন বলিনি। ও সরি ভাইয়া, আসলে ওনাকে দেখে বোঝা যায় না উনি যে বিয়ে করেছেন, আবার যে 2 বাচ্চার মা। এই বলে মাহি চলে যায় ওপাশে। অবাক হয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল তুবা। এতক্ষণ আসিফ কি বলছে সবগুলো তার মাথার উপর দিয়ে গিয়েছে। আসিফ তুবার দিকে একটু ঝুঁকে আস্তে আস্তে করে বলে, কি বিউটিফুল, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি প্রোগ্রামে যাবে? চলো যাও। আসিফ পিছনে পিছনে তুবা যায়। এক পাশ থেকে আসছিল রিমা, না চাইলেও আসিফের সামনে একদম মুখোমুখি হয়ে যায়। আসিফের বাড়ি জেনে সেখানে আসতে চাচ্ছিল না মীরা, কিন্তু সবাই জোরাজুরিতে আসতে হয়েছে তাকে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে মীরা বলে উঠল, আসিফ, তোমার সাথে আমার কথা আছে, প্লিজ একটু শোনো। এক্সকিউজ মি, কে আপনি? আপনার সাথে আমি কোনো কথা বলবো না, প্লিজ। আসিফ, শোনো আমার কথাটা। হুম, বলেন। আমাকে তুমি মাফ করে দাও। তোমাকে আমি সেই কষ্টগুলো দিয়েছি, তার থেকে 4 গুণ কষ্ট আমি পাচ্ছি। তোমার মনে কষ্টগুলো অভিশাপ হয়ে এসেছে আমার উপরে। যেন কি হয়েছে? আপনার তো বড়লোক হ্যান্ডসাম বয়ফ্রেন্ড ছিল, তাহলে এত কষ্ট কেন? আপনি, ও বড়লোক ঠিক, কিন্তু একটা জানোয়ার। প্রতিদিন রাতে 2-3টে করে ক্লাবে যেত, নেশা করে, তারপরে সে গায়ে হাত তুলতো আমার। আসিফের হাতটা মীরা ধরে। আমি জানি আসিফ, এটা তোমার অভিশাপ। মাফ করে দাও আমাকে। কাঁদতে শুরু করে দেয় মীরা। আসিফ হাতটা ছাড়িয়ে তাচ্ছিল্য হেসে চলে যায় সেখান থেকে। পিছনে দাঁড়িয়ে সব ঘটনাই পর্যবেক্ষণ করেছে তোবা। মনে মনে ভাবছে সে মিস ঠিকই অন্য মেয়েদের সাথে কথা বলছে, হাত ধরতে, আর আরেকজন করলেই দোষ। পরক্ষণে তোবা মনে হলো, ওই মেয়েটির সাথে ওনাকে দেখে আমার কেন এত খারাপ লাগছে? আমি কি কোনোভাবে ভালোবেসে ফেলেছি ওনাকে? ভাবনার মাঝে আলিশা আসে। কিরে, এখানে কি করছিস? এতক্ষণ যাবৎ খুঁজছি তোকে। ড্যান্স পারফর্ম করবি না? না আলি, আজকে আমি ড্যান্স করব না, প্লিজ। জোরাজুরি করিস না তো ভাই। কি হয়েছে? ভাইয়া করেছে আবার উল্টো পাল্টো কিছু বলেছে? তোকে আমি পরে বলবো, কিন্তু আজকে আমি নাচতে পারবো না। আচ্ছা, করতে হবে না, আয় ওই পাশে। অলরেডি বিয়ে পড়ানো হয়ে গেছে, মালা বদল হচ্ছে, আর পাশে থেকে সবাই হাততালি দিচ্ছে। আসিফ এসে দাঁড়ায় তুবার পাশে। আমার পাশে দাঁড়িয়েছেন কেন? যান ওই আপুটার পাশে গিয়ে দাঁড়ান। ভুরু কুঁচকে তাকায় আসিফ। কার কথা বলছে এটা ভাবিনে। হঠাৎ মীরার কথা মনে পড়তেই আসিফ বলে ওঠে, আর ইউ জেলাস? মানুষ কোন সময় জেলাসি ফিল করে জানেন? যখন সে ওই মানুষটাকে ভালোবাসে। তার মানে তুমি কি? আমতা করে তুবা বলে, এই চুপ করেন তো, আমি এমনি বলেছি। এই বলে তুয়া গিয়ে দাঁড়ায় তার মার পাশে। মাহি এখনো তুয়ার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করতে পারছে না সে তুয়া যে 2 বাচ্চার মা। খাওয়া দাওয়া এবং সর্বপর্ব শেষ, চলে আসে বিদায়ের মুহূর্ত। এতক্ষণ তুবার পিছনে পড়েছিল, তাই বোন যে চলে যাবে এটা বেনামন ভুলে গিয়েছিল আসিফ। আদরের প্রাণপ্রিয় 2 বোনকে খুব ভালোবাসে আসিফ। প্রতিদিনই নিয়ম করে দুবেলা ঝগড়া হতো তাদের। আর আজকে কিনা বোনটা চলে যাবে আসিফের কাছে। আরিফা আসে বিদায় নিতে, বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। 2 বোন ভাই একসাথে জড়িয়ে ধরে কাঁদছে। তুবাও কাঁদছে, মানুষটাকে নিজের বড় বোনের মতো ভালোবাসতো। গাড়িতে উঠিয়ে দেওয়া হয় আরিফাকে। আরিফা হাজবেন্ড হাত ধরে
আসিফ কেঁদে কেঁদে বলছে, প্রাণপ্রিয় বোনকে যেন কোনো কষ্ট না দেয়। আরিফা চলে যাওয়ার পর তুবা যায় আসিফের কাছে। মানুষটাকে এভাবে কাঁদতে দেখে ভীষণ খারাপ লাগছে তুবার। এভাবে কাঁদবেন না প্লিজ। আসিফ তাকায় তুবার দিকে। আমি তো শুধু কাঁদছি, তুমি তো বিয়ের দিন অজ্ঞান হয়ে যাবে। অবাক হয়ে তাকিয়ে আছে তুবা। লোকটা কি বলে এসব? আসলে মাথার তারটা ছেড়ে